আজকের এই বিশ্লেষণে আমরা সরাসরি ঢুকে পড়ব অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা আপডেটে। সিএএ বা সংশোধিত নাগরিকত্ব আইনের বিধিতে বেশ বড়সড় কিছু পরিবর্তন আনা হয়েছে, বিশেষ করে পাসপোর্ট জমা দেওয়ার নিয়মে। কেন্দ্র সরকারের এই নতুন নির্দেশিকায় আবেদনকারীদের জন্য শর্তগুলো আগের চেয়ে অনেকটাই কড়া করা হয়েছে। তো আজকের এই আলোচনায় আমরা সোর্স থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে এই পুরো বিষয়টির আইনি দিক এবং এর পেছনের রাজনৈতিক প্রেক্ষাপটটা একটু খতিয়ে দেখব। চলুন এক নজরে দেখে নিই আজ আমরা ঠিক কি নিয়ে কথা বলবো। ১. সিএএতে নতুন পরিবর্তন। ২. পাসপোর্ট সংক্রান্ত করা নিয়ম। ৩. নাগরিকত্ব পাওয়ার পরের পদক্ষেপ। ৪. অনুপ্রবেশ ও রাজনৈতিক প্রেক্ষাপট। এবং সবশেষে ৫ নম্বর 3D পলিসির রূপরেখা। পর্ব ১, সিএএতে নতুন পরিবর্তন, নতুন বিধির কি এবং কেন। দেখুন, ২০০৯ সালে নাগরিকত্ব বিধি সংশোধন করে স্বরাষ্ট্র মন্ত্রক থেকে এই নতুন বিজ্ঞপ্তিটি জারি করা হয়েছে। নাগরিকত্ব দেওয়ার প্রক্রিয়া তো শুরু হয়ে গেছে, কিন্তু নতুন এই নিয়মে আবেদনকারীদের জন্য শর্তগুলো আরও সুনির্দিষ্ট আর অনেকটাই জটিল করা হয়েছে। এই নিয়মগুলো মূলত কাদের জন্য? মূলত প্রতিবেশী ৩টি দেশ, বাংলাদেশ, পাকিস্তান এবং আফগানিস্তান থেকে আসা সংখ্যালঘু আবেদনকারীদের জন্য। যারা এই দেশগুলো থেকে এসে ভারতের নাগরিকত্ব চাইছেন, তাদের এখন থেকে এই নতুন এবং বেশ কড়া একটা কাঠামোর মধ্যে দিয়ে যেতে হবে। পর্ব ২, পাসপোর্ট সংক্রান্ত কড়া নিয়ম, বাধ্যতামূলক তথ্য প্রকাশ। এখন সাধারণ আইনি কাঠামোর বাইরে গিয়ে যদি নির্দিষ্ট নথিপত্রের দিকে তাকাই, ব্যাপারটা বেশ পরিষ্কার। সরকারের তরফ থেকে কোনো রকম ফাঁকফোকর রাখা হচ্ছে না। সোর্স বলছে, নতুন নিয়মে আবেদনকারীকে তার পুরনো দেশের পাসপোর্টের একেবারে পুঙ্খানুপুঙ্খ তথ্য সরকারকে জানাতে হবে। এখানে একটা ব্যাপার খেয়াল করার মতো, পাসপোর্টটি ভ্যালিড হোক বা মেয়াদ উত্তীর্ণ হয়ে যাক, দুই ক্ষেত্রে কিন্তু এর বিস্তারিত তথ্য দেওয়া এখন পুরোপুরি বাধ্যতামূলক। আর এর সাথেই জমা দিতে হবে একটি বিশেষ ডিক্লারেশন বা ঘোষণাপত্র, অর্থাৎ পুরনো দেশের নাগরিকত্বের কোনো তথ্যই আর গোপন রাখার কোনো সুযোগ থাকছে না। আবেদনের সময় ঠিক কি তথ্য দেওয়া বাধ্যতামূলক করা হয়েছে খুব নির্দিষ্ট করে বললে, পাসপোর্টের সঠিক নম্বর, পাসপোর্টটি কবে ইস্যু করা হয়েছিল তার তারিখ এবং এর বৈধতা বা ভ্যালিডিটির একদম নিখুঁত মেয়াদ। এই ডেটা পয়েন্টগুলো আসলে একটা খুব কড়া ডকুমেন্টারি ফিল্টার বা নথির ছাঁকনি হিসেবে কাজ করবে। এর মূল লক্ষ্যই হলো আবেদনকারীর অতীত রেকর্ড যাতে একদম স্বচ্ছ থাকে সেটা নিশ্চিত করা। পর্ব ৩, নাগরিকত্ব পাওয়ার পর পদক্ষেপ, ১৫ দিনের পাসপোর্ট সমর্পণ প্রক্রিয়া। নাগরিকত্ব পাওয়ার আবেদন যখন মঞ্জুর হয়ে যাবে, ঠিক তার পরের মুহূর্তের জন্যই তৈরি করা হয়েছে একটা কঠোর আমলাতান্ত্রিক প্রক্রিয়া। নির্দেশিকায় একদম স্পষ্ট বলা আছে যে ভারতের নাগরিকত্ব পাওয়ার পর কারুর কাছেই তার পুরনো দেশের বৈধ বা মেয়াদ উত্তীর্ণ কোনো পাসপোর্ট থাকা চলবে না। নাগরিকত্ব পাওয়ার ঠিক ১৫ দিনের মধ্যে ডাক বিভাগের সিনিয়র সুপারিনটেন্ডেন্টের কাছে সেই পাসপোর্ট জমা দেওয়াটা বাধ্যতামূলক। আর এখানেই শেষ নয়, পাসপোর্ট জমা দেওয়ার পাশাপাশি সেই নাগরিককে একটি লিখিত মুচলেখা বা আন্ডারটেকিংও দিতে হবে। এর সোজাসাপটা অর্থ হলো, পুরনো দেশের কোনো আইনি পরিচয় আর ক্যারি করা যাবে না। এই নিয়মটাকে কিন্তু অনেকেই বেশ স্বাভাবিক হিসেবেই দেখছেন। প্রতিবেদনে সমাজের বিশিষ্ট কিছু মানুষের কথা তুলে ধরা হয়েছে, যারা এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন। তারা বলছেন, এটা তো একটা স্ট্যান্ডার্ড আন্তর্জাতিক প্র্যাকটিস, তাই না? যখন কেউ অন্য কোনো দেশের নাগরিকত্ব গ্রহণ করে, তখন পুরনো দেশের পাসপোর্ট জমা দিয়ে দেওয়াটাই তো নিয়ম। মূলত দ্বৈত নাগরিকত্ব বা জোড়া নথিপত্র রাখার যে প্রবণতা, সেটা রুখতেই এই ধরনের পদক্ষেপ নেওয়া হয়। পর্ব ৪, অনুপ্রবেশ ও রাজনৈতিক প্রেক্ষাপট, ফিল্টার বা ছাঁকনি ব্যবস্থা বোঝা। এবার একটু শুষ্ক আইনি নিয়মের বাইরে বেরিয়ে আসা যাক। চলুন দেখি এর বৃহত্তর রাজনৈতিক প্রেক্ষাপটটা কি, যা এই অঞ্চলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সোর্স মেটেরিয়াল কিন্তু এই কঠোর পাসপোর্টের নিয়মগুলোকে একটা ফিল্টার বা ছাঁকনি হিসাবে আখ্যা দিচ্ছে। অভিযোগ রয়েছে, অনেকেই নাকি জাল নথির সাহায্যে পূর্ববর্তী এসআইআর বা স্টেট ইনফিল্ট্রেশন রেজিস্টারের মতো প্রক্রিয়াগুলো থেকে পার পেয়ে গিয়েছিল। তো সেই সব মানুষদের চিহ্নিত করতে এই ব্যবস্থা। পুরনো ছাঁকনির ফাঁক গলে কেউ যদি বেরিয়েও যায়, নাগরিকত্ব বিধির এই নতুন বড় ফিল্টার তাদের ঠিক আটকে দেবে। প্রতিবেদনটিতে একটা বিশাল পরিসংখ্যান তুলে ধরা হয়েছে। সংখ্যাটা রীতিমতো চমকে দেওয়ার মতো, ৭০ লক্ষ। দাবি করা হচ্ছে, প্রাক্তন শাসক দলের আমলে প্রায় ৫০ থেকে ৭০ লক্ষ নাম জোর করে ভোটার তালিকায় ঢোকানো হয়েছিল। অভিযোগটা হলো, এই বিপুল সংখ্যক মানুষের কোনো সঠিক ম্যাপিং ছিল না, আর বেশ সন্দেহজনকভাবেই এদের সাথে বাংলাদেশি পাসপোর্টের একটা যোগাযোগ পাওয়া যাচ্ছিল। এই ধরনের দাবি স্বভাবতই পুরো বিষয়টিকে একটা অত্যন্ত স্পর্শকাতর রাজনৈতিক মাত্রা দিয়ে দেয়। এই বিশাল পরিবর্তনের কথা বলতে গিয়ে প্রতিবেদনে মূলত ৭টি জেলার কথা বিশেষভাবে উল্লেখ করা হয়েছে। জেলাগুলো হলো মুর্শিদাবাদ, মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুর, কোচবিহার, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং বীরভূম।
দাবি করা হচ্ছে ঠিক এই জেলাগুলোতেই পঞ্চায়েত থেকে শুরু করে জেলা পরিষদ স্তর পর্যন্ত বিপুল সংখ্যক সন্দেহভাজন নাম তালিকায় ঢুকেছিল। এই ভৌগোলিক ম্যাপটা দেখলে বোঝা যায় ঠিক কোন কোন অঞ্চলগুলোকে কেন্দ্র করে এই রাজনৈতিক দাবিগুলো জোরালো হচ্ছে। পর্ব 5, 3D পলিসি রূপরেখা, ডিটেক্ট, ডিলিট, ডিপোর্ট। এই কথিত অনুপ্রবেশ মোকাবেলার জন্য একটা বিশেষ এনফোর্সমেন্ট বা প্রয়োগ নীতির কথা বলা হচ্ছে। নীতিটা কাজ করবে 3টে ধাপে। প্রথম ধাপ হলো ডিটেক্ট, মানে নিখুঁতভাবে বেআইনি অনুপ্রবেশকারীদের খুঁজে বের করা। এরপর দ্বিতীয় ধাপ ডিলিট, যাদের চিহ্নিত করা হলো ভোটার তালিকা থেকে তাদের নাম পুরোপুরি মুছে ফেলা। আর একেবারে চূড়ান্ত বা তৃতীয় ধাপটি হলো ডিপোর্ট, অর্থাৎ সেই সব মানুষদের দেশ থেকে বিতাড়িত করা। উৎসের দাবি অনুযায়ী এই কঠোর 3D নীতির মাধ্যমেই অনুপ্রবেশ সামলানোর একটা রূপরেখা তৈরি করা হয়েছে। পুরো পরিস্থিতিটা যদি আমরা পাশাপাশি রাখি তাহলে ছবিটা এরকম দাঁড়ায়। একদিকে রয়েছে সিএএ এর আইনি পথ, যেখানে নির্দিষ্ট সংখ্যালঘু সম্প্রদায়ের জন্য নাগরিকত্ব পাওয়ার একটা সুযোগ হয়েছে, কিন্তু তার জন্য বিস্তারিত নথিপত্র আর পুরনো দেশের পাসপোর্ট সমর্পণের মতো অত্যন্ত কড়া নিয়ম মানতে হবে। আর ঠিক অন্যদিকেই রয়েছে এই 3D পলিসির কঠোর প্রয়োগ, যার মূল লক্ষ্যই হল নথিবিহীন অনুপ্রবেশকারীদের চিহ্নিত করে বিতাড়নের পথে হাঁটা। এই দুটো দিকই কিন্তু এখন পাশাপাশি অবস্থান করছে। তো আজকের এই আলোচনার একদম শেষে এসে যে মৌলিক প্রশ্নটা সামনে দাঁড়ায় তা হলো, একদিকে পাসপোর্টের নিয়মাবলী কড়া করে তৈরি হওয়া এই দুর্ভেদ্য আমলাতান্ত্রিক ছাঁকনি, আর অন্যদিকে ডিটেক্ট, ডিলিট, ডিপোর্টের মতো কড়া রাজনৈতিক নীতি। এই জোড়া পদক্ষেপ আগামী দিনে এই নির্দিষ্ট অঞ্চলগুলোর জনবিন্যাস এবং সামগ্রিক রাজনৈতিক প্রেক্ষাপটকে ঠিক কতটা গভীরভাবে বদলে দেবে, এটা সত্যি ভাবার মতো একটা বিষয়। আজকের মতো বিশ্লেষণ এখানেই শেষ করছি। এই প্রশ্নটা আপনাদের